আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়তে যাচ্ছি ক্লাস 9-10-এর ইংরেজি ফার্স্ট পেপার ইউনিট 1 সেন্স অফ সেলফ লেসন 3 ও মি ও লাইফ, যা হচ্ছে একটি কবিতা। এবং এই কবিতাটি লিখেছেন ওয়াল্ট হুইটম্যান, একজন আমেরিকান রাইটার, যাকে ইংরেজি সাহিত্যে যাকে হচ্ছে আমেরিকান লিটারেচারের ফাদার অনেক সময় বলা হয়ে থাকে। আমেরিকান ইংরেজি যে সাহিত্যটা আছে সেখানে কিন্তু ওয়াল্ট হুইটম্যানের অনেক বেশি অবদান আছে। চলো আমরা কবিতাটি পড়ে নিই। আজকে আমরা যে কবিতাটা পড়ছি তার নাম হচ্ছে ও মি ও লাইফ। এই কবিতাটি লিখেছেন ওয়াল্ট হুইটম্যান, আমরা একটু আগেই বলেছিলাম। তো কবিতাটি যে লেখক ওয়াল্ট হুইটম্যান, তিনি একজন আমেরিকান আমেরিকান রাইটার, জার্নালিস্ট, এসেইস্ট, এবং তিনি হচ্ছে 1819 সালে জন্মগ্রহণ করেন এবং 1892 সালে তিনি পরলোক গমন করেন। তো এই কবিতাটিতে তিনি মূলত জীবনের নানান রকম সংগ্রাম, ব্যর্থতা, সন্দেহ, বিভিন্ন ধরনের সংগ্রামগুলো তিনি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। তো চলো আমরা কবিতাটি পড়ে নেই। তো ফার্স্ট লাইনটা হচ্ছে ও মি ও লাইফ, এই আমি, এই জীবন। এখানে তিনি কিন্তু একটু নিজের জীবনটাকে নিয়ে তিনি একটু আশ্চর্য হয়েছেন এবং এখানে তিনি তার যে হতাশা, তার যে না পাওয়ার যে বেদনাটা, সেটা কিন্তু তিনি প্রকাশ করতে যাচ্ছেন। অফ দ্য কোয়েশ্চেন্স অফ দিস রিকারিং, এই পুনরাবৃত্ত প্রশ্নগুলো সম্পর্কে। সো এখানে রিকারিং শব্দটার অর্থ হচ্ছে যেগুলো বারবার ঘটে, বারবার ফিরে আসে, এই ধরনের প্রশ্নগুলোকে তিনি রিকারিং বলছেন। পরের লাইন হচ্ছে অফ দ্য এন্ডলেস ট্রেনস অফ দ্য ফেথলেস অফ সিরিজ ফিল্ড উইথ দ্য ফুলিশ। তো এখানে ট্রেন বলতে কিন্তু আসলে আমরা যে রেল ট্রেন গাড়িতে চড়ি সেটা না, আসলে এখানে হচ্ছে ট্রেন বলতে একটা সারিবদ্ধতাকে বোঝানো হচ্ছে, একটা লাইনকে বোঝানো হচ্ছে। তো এন্ডলেস মানে হচ্ছে সীমাহীন, এখানে সীমাহীন একটা সারি বা একটা লাইনকে তিনি বোঝাচ্ছেন। এবং সেই সারিটা হচ্ছে কাদের? ফেথলেস মানুষদের, যাদের নিজেদের উপর কোনো আত্মবিশ্বাস নেই, কনফিডেন্স নেই, বিশ্বাসহীন মানুষদেরকে তিনি এখানে অন্তহীন সারি বলে উল্লেখ করেছেন। এবং এখানে ফেথলেস বলতে যারা অবিশ্বাসী, যাদেরকে বিশ্বাস করা কঠিন এবং যাদের নিজের উপরে কোনো বিশ্বাস নেই। অফ সিরিজ ফিল্ড উইথ ফুলিশ, এবং তিনি যে শহরগুলোতে গিয়েছেন বা তিনি যে শহরে বসবাস করতেন সেই শহরটা ছিল হয়তো তখন বোকামিদের স্বর্গ, বোকাদের স্বর্গ ছিল, বোকামিতে পরিপূর্ণ ছিল। তার কাছে তখনকার মানুষের যে কাজকর্মগুলো ছিল তার কাছে সব কিছুই বোকামি মনে হতো। সো অফ মাই সেলফ ফর এভার রিপ্রোচিং মাই সেলফ, নিজেকে বারবার দোষারোপ করার সম্পর্কে তিনি বলেছেন এখানে। অফ মাই সেলফ ফর এভার, ফর এভার শব্দের অর্থ আমরা সবাই জানি, রিপ্রোচ দোষারোপ করা, রিপ্রোচ শব্দের অর্থ হচ্ছে দোষারোপ করা। তো তিনি এখানে নিজেকেই কি করেছেন? বারবার দোষারোপ করেছেন। তার যে হতাশা, তার যে সংগ্রাম, তার যে ব্যর্থতা, এগুলো সম্পর্কে তিনি তাকে নিজেকেই কিন্তু বারবার দোষারোপ করেছেন। ফর হো মোর ফুলিশ দেন আই অ্যান্ড হো মোর ফেথলেস, এখানে তিনি আমার চেয়ে বেশি বোকা আর কে, তিনি একটি প্রশ্ন দিয়েছেন যে এখানে আমার চেয়ে বোকা আর কে হতে পারে, অ্যান্ড হো মোর ফেথলেস, এবং কে আমার চেয়ে বেশি অবিশ্বাসী হতে পারে। এখানে নিজেকে কিন্তু একটু বেশি অবিশ্বাসী একজন বোকা মানুষ হিসেবে তিনি নিজেকে শেষে বর্ণনা করার চেষ্টা করেছেন। তো পরের লাইনে যদি যাই আমরা, অফ আইস দ্যাট ভেনলি ক্রেভ দ্য লাইট, যে চোখগুলো বৃথা আলো খুঁজে বেড়ায়। ক্রেভ শব্দের অর্থ হচ্ছে খুঁজে বেড়ানো, অন্বেষণ করা, এবং ভেনলি বৃথা বা হচ্ছে নিষ্ফলভাবে কোনো কিছু খুঁজে পাওয়া। যে চোখটা আলোর সন্ধানে খুঁজে যায় কিন্তু আসলে সে তার যে খোঁজাটা, তার যে অনুসন্ধানটা, সেটা হচ্ছে আসলে ব্যর্থতায় ভরা। অফ দ্য অবজেক্টস মিন, নিম্নমানের বস্তুর প্রতি আকর্ষণ। এখানে মিন শব্দের অর্থ আমরা জানি, মিনটা হচ্ছে আসলে অর্থ বোঝায়, বাট এখানে হচ্ছে অনেক সময় আমাকে খেয়াল রাখতে হবে মিন শব্দের অর্থ কিন্তু নিচু প্রকৃতির বা নিচু মনের মানুষ বা নিচু শ্রেণীর কাজকর্ম, নিচু প্রকৃতির যে প্রাণীগুলো আছে সেগুলো কিন্তু অনেক সময় বুঝিয়ে থাকে। আর অবজেক্ট অর্থ হচ্ছে আমরা সবাই জানি বস্তু, এবং অবজেক্ট যখন বাক্যে ব্যবহৃত সেটাকে আমরা কর্ম বলে উল্লেখ করে থাকি। অফ দ্য স্ট্রাগল এবার রিনিউড, এবং যেই সংগ্রামগুলো বারবার নতুন করে কি করা হয়? শুরু করা হয়, রিনিউ করা হয়, নবায়ন করা হয়। এবার কখনো কখনো সেই সংগ্রামগুলোকে নতুন করে আবার শুরু করা হয়। অফ দ্য পুয়ার রেজাল্টস অফ অল, আর এই যে সংগ্রাম, এই যে
নিম্নমানের বস্তুর প্রতি মানুষের আকর্ষণ, এবং চোখগুলো যে আলো খুঁজে বেড়ায় যেটা হচ্ছে একেবারেই নিষ্ফল বৃথা, সেগুলোর ফলাফলটা হচ্ছে কি হতাশাজনক। এখানে পুয়ার বলে উল্লেখ করা হচ্ছে, এবং যেটা আমরা হতাশার সাথে কম্পেয়ার করতে পারি। অন দ্য ফ্লোরিং অ্যান্ড sordid crowds I see around me, এবং চারপাশে দেখা ক্লান্তিকর ও নোংরা জনতার কথা। এখানে ফ্লোরিং যেগুলো ক্লান্তিকর মানুষ, আসলে যারা খুবই পরিশ্রম করতে চায় কিন্তু তাদের পরিশ্রমটা হচ্ছে নিষ্ফল, ধীরে ধীরে কাজ করতে থাকে তারা, তাদের কাজের মধ্যে কোনো স্পিড নাই, কোনো স্পৃহা নাই, তাদের পাওয়ার কোনো আগ্রহ নাই, বাট তারা অনেক পরিশ্রম করে যাচ্ছে, বুদ্ধিহীন একটা কাজকর্ম করে যাচ্ছে, তাকে সেটাকে তিনি একজন ক্লান্তিকর একটা কাজের সাথে, ক্লান্তিকর কিছু জনগণের সাথে তুলনা করেছেন, sordid crowds, যাদেরকে তিনি অত্যন্ত নিচু মনের নোংরা মনের মানুষের সাথেও তুলনা করেছেন। এবং তিনি কিন্তু তাদেরকে চারপাশেই দেখতে পাচ্ছেন, এবং তিনি যে শহরে থাকতেন বা তার চারপাশে যে মানুষজন ছিল তাদেরকে তিনি একজন ক্লান্তিকর এবং নোংরা মানুষ হিসেবে উল্লেখ করেছেন। সো আমরা যদি পরের লাইনে যাই, অফ দ্য এমটি অ্যান্ড ইউজলেস ইয়ার্স অফ দ্য রেস্ট উইথ দ্য রেস্ট মি এন্টারটেইনড, অন্যদের মতো আমিও জড়িয়ে আছি ফাঁকা ও অর্থহীন বছরগুলোর সাথে। এখানে এমটি অ্যান্ড ইউজলেস ইয়ার্স যেগুলো হচ্ছে ফাঁকা, এমটি শব্দের অর্থ আমরা জানি ফাঁকা থাকবে, এবং ইউজলেস এবং নিষ্ফল অর্থহীন, যার কোনো মূল্যই নাই, ফল নাই, সেটাকে তিনি ইউজলেস বলছেন। এবং যে সময়টাতে তিনি তার সময়টাকে কি করতে পারেননি, কারণ কাজেই তিনি লাগাতে পারেননি। দ্য রেস্ট উইথ দ্য রেস্ট মি এন্টারটেইন, বছরগুলোর সাথে অন্যদের মতো আমি জড়িয়ে আছি, যেখানে আমি নিজেও জড়িত। দ্য কোয়েশ্চেন ও মি সো স্যাড রিকারিং, এই প্রশ্ন হে আমি এত দুঃখজনকভাবে বারবার ফিরে আসে, এই প্রশ্নগুলি কিন্তু তার কাছে বারবার ফিরে আসে। হোয়াট গুড এইমিড দিস, এগুলোর মধ্যে একটু ভালো কোন সংবাদটা আছে, ও মি ও লাইফ, তিনি আবার তাকে নিজেকে প্রশ্ন করেছেন। এই যে এত পুনরাবৃত্তি হচ্ছে প্রশ্নের, যেগুলো দুঃখের আছে, যেগুলো আনন্দের আছে, এই প্রশ্নগুলোর মধ্যে কোন সংবাদটা একটু ভালো। তো এমিট কিন্তু আমরা অনেকে জানি, বা অনেকে জানি কিনা, এমিটটা হচ্ছে একটা প্রিপোজিশন, এটা কিন্তু কোনো কিছুর মধ্যে, বা আমরা যেটাকে অ্যামং হিসেবে ইউজ করি, তো অনেক সময় কিন্তু এমিটটা এইভাবে ইউজ করা হয়। এসব কিছুর মধ্যে কি ভালো থাকতে পারি, হে আমি, হেই জীবন। তো এতগুলো প্রশ্নের উত্তরে এতক্ষণ তিনি যে হতাশা, যে স্ট্রাগলগুলো তিনি ডিসক্রাইব করলেন, সেগুলো আমরা হচ্ছে নিচের এই দুইটা লাইনের মধ্যে কিন্তু অনেকটাই খুঁজে পেতে পারি। দ্যাট ইউ আর হিয়ার, এই যে তুমি আছো, দ্যাট লাইফ এক্সিস্ট অ্যান আইডেন্টিটি, জীবন বিদ্যমান, এক্সিস্ট মানে হচ্ছে কি করা, টিকে থাকা, জয় লাভ করা, এরকম একটা ব্যাপার, প্রতিকূল পরিবেশের সাথে সংগ্রাম করে টিকে থাকা, জীবনটা বিদ্যমান, জীবন চলে যাচ্ছে, অতিবাহিত হচ্ছে, জীবন কিন্তু থেমে নাই, অ্যান্ড আইডেন্টিটি, এবং ব্যক্তিত্বের অস্তিত্ব আছে, এবং তার আমাদের নিজেদের যে পরিচয়, আত্মপরিচয়, এটা কিন্তু একটা অস্তিত্ব দেখা যায়। দ্যাট দ্য পাওয়ারফুল প্লে গোজ অন, এই বিশাল শক্তিশালী নাটক চলতে থাকবে, গোজ অন চলে যায়, চলছে, চলমান থাকবে। পাওয়ারফুল প্লে, এখানে প্লে বলতে কিন্তু আসলে কোনো খেলাকে বোঝানো হচ্ছে না, আমরা অনেকে হয়তো জানি যে প্লে শব্দের অর্থে কিন্তু নাটকও হয়। এবং গো অন মানে হচ্ছে চালিয়ে যাওয়া বা চলমান, এবং এই যে নাটকগুলো, এই যে অভিনয়গুলো, এই যে সংগ্রামগুলো, এই যে প্রশ্নগুলো, এগুলো সবই চলমান, বিদ্যমান। অ্যান্ড ইউ মে কন্ট্রিবিউট ভার্স, এবং এই যে এত নাটক, এত অভিনয়, এত সংগ্রাম, এত প্রশ্ন, এর মধ্যে কিন্তু তুমি নিজে একটা কী করতে পারো, একটা পঙ্ক্তি যোগ করতে পারো, তুমি একটা কন্ট্রিবিউট করতে পারো, যে কোনো একটা কাজের মাধ্যমে তুমি কিন্তু এই জীবনে চলার পথে একটা অবদান রাখতে পারো। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্যার ওয়াল্ট হুইটম্যান, যে একজন বিখ্যাত একজন লেখক ছিলেন, তা কিন্তু তার এই লেখার মধ্য দিয়ে কিন্তু পরিষ্কার ফুটে উঠেছে। চলো দেখি আমরা একটু এবার এই কবিতার কিছু ওয়ার্ড মিনিং জেনে নেই, কিছু কি ওয়ার্ডস আছে যেগুলোর মিনিংটা জানলে কবিতাটা বুঝতে আমাদের জন্য অনেক সহজ হবে। সো ফার্স্ট ওয়ান হচ্ছে রিকারিং, পুনরাবৃত্তি বা বারবার ঘটে এমন কিছুকে রিকারিং বলা হচ্ছে। রিপ্রোচ, নিন্দা বা দোষারোপ করা, রিপ্রোচ মানে হচ্ছে নিন্দা বা দোষারোপ। ভেইনলি, বৃথা বা নিষ্ফলভাবে। ক্রেভ, আকাঙ্ক্ষা করা, কোনো কিছু চাওয়া, কোনো কিছু পাওয়ার যে ইচ্ছা, সেটাকে হচ্ছে আমরা ক্রেভ বলতে পারি, বা খোঁজা অর্থেও বলতে পারি। রিনিউড, নবীকৃত বা পুনর্নবীকরণ, যেটাকে আমরা নতুন করে আবার সাজানো হয়, সেগুলোকে আমরা
রিনিউ বলি, অনেক সময় কিন্তু রিনিউ শব্দটা ব্যবহার করে থাকি। ফ্লোরিং শ্রমসাধ্য বা ধীরে ধীরে চলা। সর্ডিড নোংরা, অপবিত্র, নিচু মনোভাবপূর্ণ। এন্টারটেইনড জটিলভাবে জড়ানো, পরস্পরের সাথে জড়িত। এমিড মধ্যমা বা মাঝখানে। তোমরা ওয়ার্ড মিনিংগুলো অবশ্যই এগুলো শিখে থাকবো, অবশ্যই মেমোরাইজ করে নেব। ইংরেজিতে ভালো করার অন্যতম একটা বড় একটা হাতিয়ার হচ্ছে আমাদের কিন্তু এই ওয়ার্ড মিনিংগুলো। তো আমরা অবশ্যই যে কোনো প্যাসেজ, যে কোনো কবিতা বা যাই পড়ি না কেন অবশ্যই শব্দের অর্থগুলো শেখার চেষ্টা করব। তো চলো আমরা এবার একটু সামারিটা দেখে আসি। যে সামারিটা যদি আমরা না জানি আসলে, তাহলে কিন্তু পুরো কবিতাটার কোয়েশ্চেন আনসার কিন্তু আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। দ্য পোয়েম টক্স অ্যাবাউট দ্য বিগ কোয়েশ্চেন্স ইন লাইফ। তাহলে জীবনের বড় একটা প্রশ্ন সম্পর্কে কিন্তু এই কবিতায় আলোচনা করা হয়েছে। অ্যান্ড দ্য স্ট্রাগলস অফ পিপল ফেস, এবং যে সংগ্রামগুলো মানুষ প্রতিনিয়ত কী করে যায়, যে সংগ্রামগুলোর সম্মুখীন হয়। দ্য স্পিকার ফিলস ফ্রাস্ট্রেটেড অ্যান্ড ওয়ান্ডার্স ইফ লাইফ হ্যাজ এনি মিনিং। তিনি নিজেই হতাশ হয়েছেন এবং বিস্মিত হয়েছেন যে জীবনের মানেটা কি, জীবনের কি কোনো মানে আছে কিনা, অর্থ আছে কিনা। বিকজ দেয়ার ইজ সো মাচ ফেইলর। এখানে তিনি বলতে চাচ্ছেন যে চারপাশে আমরা অনেক বেশি ব্যর্থতা দেখতে পাই। ডাউট নানান রকম সন্দেহ আমরা দেখতে পাচ্ছি, সবাই সবাইকে সন্দেহ করে বেড়াচ্ছে। অ্যান্ড ফুলিশনেস ইন দ্য ওয়ার্ল্ড, এবং এই পৃথিবীতে নানান রকম বোকামির যে বিষয়গুলো আমরা চারপাশে দেখতে পাচ্ছি। দ্য কোয়েশ্চেন হোয়াই দিস শুড কিপ গোয়িং হোয়েন এভরিথিং সিমস ডিসঅ্যাপয়েন্টিং। এখন এই সব কিছু দেখে একজন রাইটার ওয়াল্ট হুইটম্যানের কাছে মনে হয়েছে যে তারা কেন এরকম চলেই যাচ্ছে, সব কিছু কেন এরকম মনে হচ্ছে তার কাছে, যে তাদের দে শুড কিপ গোয়িং, তাদেরকে চলমান থাকা উচিত, তাদেরকে কাজ করা উচিত, তাদেরকে বেঁচে থাকা উচিত, এমন কিছু তিনি একটা প্রশ্ন করেছেন। বাট ইন দ্য এন্ড, কিন্তু শেষে যখন আমরা কোয়েশ্চেনের আনসারগুলো দিতে যাই, দ্য পোয়েম গিভস এ হোপফুল আনসার। শেষে তিনি কী করেছেন, একটা আশার কিছু একটা অ্যান্সার দিয়েছেন, যেখান থেকে আমরা একটু উৎসাহ পেতে পারি। লাইফ ইজ মিনিংফুল সিম্পলি, সাধারণভাবে জীবনটা হচ্ছে একটু অর্থপূর্ণ, এটার মানেটা আছে, আমাদের বেঁচে থাকার একটা উদ্দেশ্য আছে, সেটা কি? বিকজ ইট এক্সিস্ট, কারণ এটা টিকে থাকে। এভরিওয়ান হ্যাজ আ রোল টু প্লে, প্রত্যেকটা মানুষেরই ভূমিকা রাখার একটা জায়গা রয়েছে। অ্যান্ড উইচ হ্যাভ সামথিং স্পেশাল টু অ্যাড টু দ্য ওয়ার্ল্ড, এবং আমাদের প্রত্যেকেই আমরা এই পৃথিবীর জন্য কিছু একটা বিশেষ কিছু করে যেতে পারি। The poem encourages us to make the most of life and contribute in our own unique way. এবং আমরা যেভাবে পারি সেভাবেই পৃথিবীর কল্যাণে, মানুষের কল্যাণে আমাদেরকে কাজ করে যাওয়ার জন্য তিনি উৎসাহিত করেছেন। তো আশা করি তোমরা কবিতাটা বুঝতে পেরেছো, এবং কবিতাটার বাংলা মিনিংটা বিশেষ করে তোমরা খুব ভালোভাবে জেনে নেবে। এখানে কিছু ওয়ার্ড মিনিংগুলো আছে, সেটা অবশ্যই জানবে। এবং সামারিটা তো খুবই গুরুত্বপূর্ণ, তো তোমরা বেশি বেশি পড়ো। আশা করি তোমরা কবিতাটির যত শর্ট কোয়েশ্চেনগুলো আছে সবই পারবে। আর পরের ক্লাসে কিন্তু আমরা, বা পরের ভিডিওতে আমরা কিন্তু আমি কিন্তু হচ্ছে যে শর্ট কোয়েশ্চেনগুলো আছে সেগুলোর অ্যান্সার সহ তোমাদের পরের ভিডিওতে দিয়ে দিব। সো থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।